হ্যাঁ, মোটামুটি বুঝতে পেরেছি। আর হলো বইটা রিডিং করেছিলাম। হ্যাঁ। কয়েকটা ওয়ার্ড শুধু মানে যেগুলা একটু আনফ্যামিলিয়ার মনে হয়েছে ওইগুলো একটু গুগল করেছিলাম। আর ওকে এমনি বেসিক গুলো বুঝতে পেরেছি। ওকে 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 ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা যেটা পড়ব এটাকে বলি আমরা মাসেল ফিজিওলজি। আজকে তোমাদের 5 নম্বর ক্লাস, রাইট? জি ভাইয়া। মাসেল ফিজিওলজি, হ্যাঁ। আচ্ছা, মাসেল ফিজিওলজি আমি তোমাকে বলেছিলাম যে আমরা সিস্টেম ওয়াইজ শিখি, রাইট? তো আহ, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেম আছে, কিডনি, জিআইটি, সবগুলোর ব্যাপারে আমরা পড়বো। মাসেলটা হলো আমরা এখানে শিখি, কারণ মাসেলটা হলো খুব ছোট, হ্যাঁ, এই জন্য এটাকে জেনারেল ফিজিওলজির মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এখানে আমরা কী শিখি? জাস্ট মাসেল কীভাবে কন্ট্রাক্ট করে। তোমার বডি যে নড়াচড়াগুলো করে, তুমি সারাদিন যত নাড়াচাড়া করলা, সব কি বিভিন্ন ওয়েতে আমাদের মাসেলগুলো কন্ট্রাক্ট হয়ে 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 এই এই তোমার রেজাল্টগুলো প্রডিউস করে, ঠিক আছে? তো মাসেল কন্ট্রাকশনটাই আমাদের এখানে মুখ্য ব্যাপার বোঝা, তাহলে মোটামুটি আমাদের এটা শেষ হয়ে যাবে। তার আগে আমাদের একটু মাসেলের গঠনের ব্যাপারে জানতে হবে, ঠিক আছে? এক সেকেন্ড। তো আমাদের বডিতে মাসেল আছে কি কি? মেইনলি হলো স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, আর হলো কার্ডিয়াক মাসেল, হ্যাঁ। তো আমরা প্রত্যেকটার মাসেলের কন্ট্রাকশন ওয়ে স্লাইটলি ডিফারেন্ট, হ্যাঁ। তো ওইগুলোর ব্যাপারে আমরা আলাদা আলাদা করে শিখবো। আচ্ছা, তার আগে একটু মাসেলের হিস্টোলজি আমাদের জানতে হবে। হিস্টোলজি জিনিসটা কি? এটা হলো অ্যানাটমির পার্ট, হ্যাঁ। অ্যানাটমির পার্ট। অ্যানাটমিতে আমরা কি কি শিখি? একটা হলো গ্রোস অ্যানাটমি, একটা হলো হিস্টোলজি, একটা হলো এমব্রায়োলজি, একটা হলো জেনারেল অ্যানাটমি, হ্যাঁ। গ্রোস অ্যানাটমিতে আমরা শিখি যে আমাদের যে প্রত্যেকটা অর্গান কোথায় কীভাবে থাকে এগুলো। হিস্টোলজিতে শিখি ওই প্রত্যেকটা অর্গানের মাইক্রোস্কোপিক ফিচারগুলো আমরা শিখি। মাইক্রোস্কোপি করলে অর্থাৎ আমাদের মাইক্রোস্কোপি যেই মেশিন আছে সেইটার নিচে ওকে রাখলে কীরকম দেখায়, হ্যাঁ, সেটা আমরা শিখি হিস্টোলজিতে। আরেকটা শিখি এমব্রায়োলজি। এমব্রায়োলজিতে আমরা শিখি কীভাবে এমব্রায়োর গঠন হয়। তো মাসেল হিস্টোলজিতে আমরা শিখবো একটা মাসেলকে যদি আমি ম্যাগনিফাইং গ্লাসের নিচে দেখি তাহলে কীরকম দেখায়। জেনে আমরা এখানে স্ট্রিয়েটেড মাসেল নিয়ে কথা বলবো, মানে স্কেলিটাল মাসেল নিয়ে, আর স্মুথ মাসেল নিয়ে আমরা হালকা কথাবার্তা বলবো। তো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, মাসেলের ভেতর দুটো ইম্পর্টেন্ট প্রোটিন থাকে, একটা হলো অ্যাক্টিন আর একটা হলো মায়োসিন। যখনই কোনো সেলের ভেতর অ্যাক্টিন আর মায়োসিন থাকবে সেই সেলটাকে আমরা বলবো কন্ট্রাকটাইল সেল, অর্থাৎ ওই সেলটা কন্ট্রাক্ট করতে পারে, ঠিক আছে? অ্যাক্টিন আর মায়োসিন হলো দুইটা প্রোটিন, হ্যাঁ, আর কিছু না, জাস্ট প্রোটিন, মানে অ্যামিনো অ্যাসিডের পলিমার। এগুলোর তোমার ইন্টারেকশনের মাধ্যমে তোমার মাসেলের কন্ট্রাকশন হয়। আচ্ছা, এখন একটা মাসেলকে আমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখি, ইলেকট্রন মাইক্রোস্কোপ, নট লাইট মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখলে দেখা যায় কি, এটা যে একটা মাসেল ফাইবার হয়, তোমরা 11-12 মাসেল ফাইবারের শেপ পড়ে আসছো, সিলিন্ড্রিক্যাল শেপ, এবং এখানে একাধিক নিউক্লিয়াস থাকে, রাইট? নিউক্লিয়াসগুলো কোথায় থাকে? ঠিক আমাদের যে সার্কোমিয়ারটা থাকে, রাইট, মানে প্লাজমা মেমব্রেন। সার্কোমিয়ার কি বলো তো? হ্যাঁ, লাইক হলো মানে যে ম্যাট্রিক্সটা থাকে সেটা। হ্যাঁ। আর সার্কোপ্লাজমটা কি? সরি ভাইয়া, সার্কোপ্লাজমটা হলো ম্যাট্রিক্স আর সার্কোমিয়ারটা হলো মেমব্রেনটা। আচ্ছা, সার্কোপ্লাজম হলো আমাদের যেই ফ্লুইডটা, রাইট, ভিতরের, সেটা। প্রোটোপ্লাজমটা, সাইটোপ্লাজমটা, ঠিক আছে? আর হ্যাঁ, সার্কোলেমা, সার্কোলেমা হলো প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেনকে, মাসেল সেলের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনটাকে কি বলা হয়? সার্কোলেমা। বোঝা গেল? হ্যাঁ, আর সার্কোমিয়ারটা তো। আর সার্কোমিয়ারটা আমি বলতেছি, আমি ভাবছি তোমরা সার্কোমিয়ার ব্যাপারে জানো। সার্কোমিয়ারটা তাহলে একটু পরে আসি, হ্যাঁ। তো এই নিউক্লিয়াসগুলো কোথায় থাকে? ঠিক আমাদের সার্কোলেমার নিচে, রাইট, মানে প্লাজমা মেমব্রেনের ঠিক নিচে থাকে, হ্যাঁ। একটা সেলে অসংখ্য এরকম নিউক্লিয়াস থাকতে পারে, এটা ধরো একটা সেল। আমি যদি এটাকে ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখাই তাহলে এরকম দেখা যায়।
এরকম কিছু ডার্ক ব্যান্ড দেখা যায়, এবার কিছু লাইট এরিয়া দেখা যায়, আবার কিছু ডার্ক এরিয়া দেখা যায়, আবার লাইট এরিয়া দেখে আরেকটা ডার্ক এরিয়া দেখা যায় এরকম। ঠিক আছে, একটা মোটা ডার্ক এরিয়া, এরপর একটা মোটা লাইট এরিয়া, এরপর আরেকটা চিকন ডার্ক এরিয়া, চিকন লাইট, মোটা লাইট এরিয়া, মোটা ডার্ক এরিয়া, আরেকবার এরকম সেম। বোঝা গেল? এই যে স্ট্রিয়েশনগুলো দেখা যাচ্ছে এই জন্য এগুলোকে বলা হয় স্ট্রিয়েটেড মাসল, স্ট্রিয়েটেড। ঠিক আছে, স্ট্রিয়েটেড মানে হলো দাগাঙ্কিত। হ্যাঁ, স্ট্রিয়েটেড মাসল। আচ্ছা, তাহলে এটা কিভাবে থাকে? হ্যাঁ, আমি যদি আরও ভিতরে যাই মাসেলে তাহলে কীভাবে দেখতে পারবো? এটা হলো গিয়ে আমরা লাইট মাইক্রোস্কোপে দেখলাম সেলটা কীভাবে দেখে। আমি যদি আরও ম্যাগনিফাই করে দেখতে চাই তাহলে সেলের ভিতরে কী থাকে সেইটা এখন দেখবো। হ্যাঁ, সেলের ভেতরে মায়াসিনগুলো এইভাবে থাকে। মায়াসিনগুলো জেনারেলি হেভি, হ্যাঁ, অনেক বড় হয় আকারে, ভারী হয়। এটা হলো একটা মায়োসিন ধরো। এক সেকেন্ড, আমি একটু আসতেছি। আচ্ছা, হ্যাঁ, তো আমরা বলতেছিলাম যে আমরা এখানে কি দেখবো, আরও ভিতরে যদি যাই তাহলে দেখবো এখানে কিছু কালো কালো এরকম জায়গা আছে, মানে কালো কালো এরকম কিছু প্রোটিন, এগুলোকে আমরা বলি মায়োসিন। মায়োসিনগুলো জেনারেলি বড় এবং মোটা হয় সাইজে। হ্যাঁ, মায়োসিনের দুই পাশে থাকে অ্যাক্টিন। অ্যাক্টিনগুলো হলো চিকন, সাইজ এদের ছোট। আবার এখানে আরেকটা মায়োসিন থাকে এরকম মোটা। আবার এখানে তার নিচে কি থাকবে, আবার একটু নিচে যাই, তার নিচে আবার একটা অ্যাক্টিন থাকবে। এরকম তোমার লেয়ারে লেয়ারে এই জিনিসগুলো থাকে। এবং এই অ্যাক্টিনগুলো, অ্যাক্টিন ফাইবারগুলো ফাইনালি পাশে গিয়ে একসাথে এরকম যুক্ত থাকে। এরপর এখান থেকে আরেকটা অ্যাক্টিন শুরু হয় এবং এই অ্যাক্টিনগুলোর মাঝে আবার এখানে আমাদের মায়োসিন থাকে। ওই মায়োসিনের সাথে আবার অ্যাক্টিন থাকে এখানে এখানে। তো বোঝা গেল অ্যাক্টিন মায়োসিন কীভাবে অ্যারেঞ্জড থাকে সেলের ভেতরে। এটাকে আবার বিশ্লেষণ করব না, বুঝতে পারছো? হ্যাঁ, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, আমি যদি একটা সেল, এইটা হলো ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা এরকম দেখতেছি, কালো সাদা স্পেস অল্টারনেট ওয়েতে সাজানো আছে। বোঝা গেল এটা? এখন আমি যদি আরও ম্যাগনিফাই করে সেলের ভিতরে কি আছে দেখতে চাই, এটা একটা মাসেল সেল, রাইট? এটা একটা মাসেল সেল, এটার ভিতরে কি আছে দেখতে চাই, তাহলে এই ওয়েতে আমি অ্যাক্টিন আর মায়োসিনগুলোকে সাজানো পাবো। ঠিক আছে, কি থাকে এখানে? এটা হলো একটা মায়োসিন। মায়োসিনগুলো জেনারেলি মোটা হয়, বড় হয় আকারে। ঠিক আছে, এটা একটা মায়োসিন। মায়োসিনের দুই পাশে এখানে দুইটা দেখো অ্যাক্টিন আছে, এখানে আরও দুইটা অ্যাক্টিন আছে। এই দুটো হলো অ্যাক্টিন, আর এটা এটা কি মায়োসিন। আবার এখানে আরেকটা মায়োসিন আছে, আরেকটা মায়োসিন আছে, আর মায়োসিনগুলোর মাঝে মাঝে কি থাকে, মধ্যে মধ্যে এই অ্যাক্টিনগুলো থাকে। বোঝা গেল এবার? জি ভাইয়া, বুঝতে পেরেছি। এক পাশে গিয়ে এই অ্যাক্টিনগুলো একসাথে কানেক্টেড থাকে, দেখছো? কিছুটা দূরে গিয়ে অ্যাক্টিনগুলো এই যে এখানে কানেক্টেড আছে, আমি লাল কালি দিয়ে দেখাই।
এই যে দেখো অ্যাক্টিনগুলো কানেক্টেড। এবং এখান থেকে দেখো আরও কতগুলো অ্যাক্টিন শুরু হয়, এগুলো সব অ্যাক্টিন, লালগুলো সব অ্যাক্টিন। আর এগুলোর মাঝখানে আবার কি থাকে দেখো, এই যে দেখো আবার এখানে মায়োসিন আছে, এই মায়োসিন, 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 মায়োসিন। আবার যদি আমি এদিকে যাই, এই মায়োসিনগুলোর সাথে আবার দেখো এখানে আবার অ্যাক্টিন আছে, এই অ্যাক্টিনগুলো আবার কানেক্টেড। বুঝতে পারছো কীভাবে থাকে? জি ভাইয়া। একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাক্টিন মায়োসিন কীভাবে থাকলে এবার বোঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে মায়োসিনের যে মিডল পয়েন্টটা, হ্যাঁ, এইটাকে বলা হয় জেড লাইন। মায়োসিনের যে মিডল পয়েন্টটা, এটাকে কি বলা হয়, সরি, এটাকে বলা হয় এইচ লাইন, এইচ লাইন, এইচ লাইন। হ্যাঁ, আর এই যে এই এরিয়াটা যেখানে অ্যাক্টিনগুলো একটা একটার সাথে কানেক্টেড থাকে, এই এরিয়াটাকে বলা হয় জেড ডিস্ক। এটাকে কি বলা হয়, জেড ডিস্ক। এখানেও একইভাবে একটা জেড ডিস্ক আছে, ঠিক আছে। আর এটাই কি বলবো, এইচ লাইন। এই যে এক জেড ডিস্ক থেকে অন্য জেড ডিস্কের যে দূরত্ব, এটাকে বলা হয় সার্কোমিয়ার। দিস ইজ দ্য ইউনিট অফ কন্ট্রাক্টাইল এলিমেন্টস অফ মাসেল। বুঝা গেল? অ্যাক্টিন আর মায়োসিন এভাবে অ্যারেঞ্জড হয়ে এক একটা সার্কোমিয়ার প্রডিউস করে। দুইটা জেড ডিস্কের মাঝখানের এরিয়াকে বলা হয় এক একটা সার্কোমিয়ার। যেমন এটা একটা সার্কোমিয়ার। বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো এইটুক এরিয়ার কথা চিন্তা করো। আমি এই কালার দিয়ে দেখাচ্ছি, রং বেরং। এই এরিয়াটা, এই এরিয়াটায় দেখো অনলি মায়োসিন আছে। আর এই এরিয়াটায় দেখো, এই এরিয়াটায় মায়োসিনও আছে, অ্যাক্টিনও আছে। তাহলে বলো তো কোন জায়গাটা বেশি ঘন দেখাবে, কোন জায়গায় ডেনসিটি বেশি দেখাবে? এই এরিয়াটায়, রাইট, যেখানে অ্যাক্টিন মায়োসিন আছে বেশি, দুইটাই আছে, সেটাকে। বোঝা গেল? আর এই এরিয়াটাকে কি দেখাবে, হালকা দেখাবে, ঠিক আছে। আবার দেখো এই এরিয়াটা, এই এরিয়াটা, এখানে প্রচুর অ্যাক্টিন একসাথে যুক্ত আছে, অনেকগুলো অ্যাক্টিন। এই জায়গাটা তাহলে কি দেখাবে, ডেন্স দেখাবে, ঘন দেখাবে। এই জায়গাটা বেশি ঘন হবে, এই জায়গায় হালকা। আবার দেখো এই জায়গাটা আবার কি ঘন। আবার এই জায়গাটা দেখো, এই জায়গাটায় কোনো অ্যাক্টিন নাই, তাহলে এই জায়গাটা কি হবে, হালকা। বুঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। দেখো এই এরিয়াটা আবার দেখাই, এই এরিয়াটায় কোনো অ্যাক্টিন নেই, অনলি মায়োসিন, তাহলে এই এরিয়াটা কি হবে, কম ঘন হবে, রাইট। আবার এইটুক এরিয়া দেখো, এই এরিয়া, এখানে অ্যাক্টিন মায়োসিন দুটোই আছে, তাহলে এই জায়গায় কী হবে, আমি যে দিয়ে লাইন করে দিলাম, এই জায়গাটা কী হবে, ডেন্স হবে, ঠিক আছে, ঘন হবে। আবার এই এরিয়াটা দেখো, এখানে অনলি অ্যাক্টিন আছে, এই জায়গাটা আবার হালকা হবে। আবার এই যে জেড ডিস্ক দেখো, জেড ডিস্কের এই জায়গায় প্রচুর অ্যাক্টিন, তাহলে এই জায়গাটা আবার ঘন হবে। বোঝা গেছে? জি ভাইয়া। আর এই যে এইচ লাইন, এইচ লাইনে হয় কি, প্রচুর মায়োসিন থাকে, তো এই জায়গাটা বেশ ঘন দেখা যায়, ঠিক আছে। এই জায়গাটা কি হবে, ঘন। আমি ঘনটাকে ডি দিয়ে ইন্ডিকেট করলাম, ডি, এটা কি ডেন্স হবে। আর এইগুলো কি হবে, লাইট হবে, এল ফর লাইট। তাহলে এই জায়গায় দেখো আবার ডেন্স, এই জায়গাটা আবার ডেন্স, এই জায়গাটা ডেন্স, এই জায়গা লাইট, এই জায়গা লাইট, এই জায়গায় দেখো আবার জেড ডিস্কটা আবার ডেন্স। তাহলে কি হচ্ছে, ডেন্স, লাইট, ডেন্স, লাইট, ডেন্স। বোঝা গেল বিষয়টা? তাহলে তুমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখো, ইলেকট্রন মাইক্রোস্কোপে কীভাবে দেখা যায়, যে এরিয়াগুলো বেশি ঘন, এগুলোকে আমরা বলি ইলেকট্রন ডেন্স এরিয়া, এগুলোকে কালো কালারের দেখা যায়। আর যেগুলো লাইট এরিয়া, ওগুলো কম কালো দেখা যায়। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপে এরিয়াগুলোকে কীভাবে দেখা যায়, দেখো এই জায়গাটা কি ছিল, এইচ লাইন, এইচ লাইনটা কি ডেন্স, ডেন্স লাইনের পাশে কি আছে, জাস্ট মায়োসিন আছে এই জায়গায়, এই জায়গাটা লাইট, রাইট, এই জায়গাটা লাইট। তারপরে কি থাকে, এই জায়গাটায় অ্যাক্টিন মায়োসিন একসাথে থাকে, রাইট, ডেন্স এরিয়া থাকে।
তারপরে অনলি অ্যাক্টিন থাকে এই এরিয়াটায়, এই জায়গাটাও তাহলে লাইট হবে। আর লাস্টে জেড ডিস্ক, জেড ডিস্কের এই জায়গাটা আবার ডেন্স হবে। তুমি কি মিলাইতে পারতেছো কি হচ্ছে এখানে? জি ভাইয়া। আবার দেখাই, এই দেখো জেড এইচ লাইনের এই জায়গাটা ডেন্স, ডেন্স এই জায়গাটা ডেন্স পাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি দেখি এই জায়গাটা ডেন্স পাবো। তারপরে যে এই জায়গাটা, এইটুক এরিয়া, এখানে জাস্ট মায়াসিন আছে, কোনো অ্যাক্টিন নেই, তাহলে এই জায়গাগুলো আমি কি পাবো? লাইট পাবো। তারপরে এই জায়গাগুলো যেখানে অ্যাক্টিন মায়োসিন দুইটাই আছে, সেই জায়গায় আমি কি পাবো? ডেন্স পাবো। তারপরে যে চিকন জায়গাটা যেখানে কোনো মায়োসিন নাই, এই জায়গাটা আমি আবার লাইট পাবো। তারপরে জেড ডিস্কটা আমি ডেন্স পাবো। বোঝা গেল? এখন এটা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখাও, এই জায়গায় একটা সরু কালো কালার, এটা ধরো একটা মাসেল, এই জায়গায় সরু একটা কালো ব্যান্ড দেখতে পারবো, সরু একটা কালো এরিয়া। তারপরে দুইটা লাইট এরিয়া দেখতে পারবো। তারপরে দেখো আবার ডার্ক এরিয়া দেখতে পারবো, এখানে ডার্ক এরিয়া, ডার্ক এরিয়া। তারপরে আবার একটা লাইট এরিয়া দেখতে পারবো, আবার চিকন দুইটা ডার্ক এরিয়া দেখতে পারবো ডি এর জন্য, এখানেও চিকন দুইটা ডার্ক এরিয়া দেখতে পারবো। এবার বোঝা গেল কেন স্ট্রিয়েশন হয়, কিরকম দেখায়? কোনো জি ভাইয়া। কনফিউশন এখানে? ভাইয়া ভাইয়া জেড ডিস্ক গুলো কি সবসময় মানে চিকন একটা স্ট্রিপস হবে? হ্যাঁ, চিকন একটা স্ট্রিপ আকারে মানে একটা আর যেখানে স্ট্রিপের মতো শুধু দেখা যাবে। আর যেখানে শুধু অ্যাক্টিন আর মায়োসিন দুইটাই থাকবে সেখানে শুধু মানে বেশি ডেন্স হবে। হ্যাঁ, সেই জায়গাটা ডেন্স হবে। জি ভাইয়া, ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। যেই এরিয়াগুলো, যেমন দেখো এই যে জেড ডিস্কের এই পাশেও লাইট পাবা, আবার এই পাশেও লাইট পাবা না? দুইটা জেড ডিস্কের পাশে কি লাইট এরিয়া না? দাঁড়াও দেখাই আবার, আরেকটা ছবি আঁকি। এটা হলো তোমার মায়োসিন চেইন, হ্যাঁ, মায়োসিন চেইনের এইটা হলো এইচ লাইন, এই জায়গাটা কি পাবা? ডার্ক পাচ্ছ। এখান থেকে তোমার অ্যাক্টিন শুরু হলো, অ্যাক্টিন, তাহলে এই জায়গাটা তুমি কি পাবা? লাইট পাবা। এই জায়গাটা ডার্ক পাবা। এই যে এইটুক জায়গা তুমি ডার্ক পাবা। আবার এখানে দেখো এই যে অ্যাক্টিনগুলো এখানে শুরু হয়ে এখানে এসে শেষ হলো। এইটুক এরিয়া তুমি আবার লাইট পাবা, এখানে কোনো মায়োসিন নাই, রাইট? এইটুক এরিয়া লাইট পাচ্ছ, এইটুক এরিয়া তুমি ডার্ক পাচ্ছ, এই এরিয়াটুক আবার লাইট পাচ্ছ, এটাও লাইট এরিয়া, এইটুক ডার্ক এরিয়া, লাইট। আবার দেখো এখানেও তো অ্যাক্টিন আছে, রাইট? আবার এখান থেকে মায়োসিন শুরু হলো ধরো, তাহলে এইটুক এরিয়াও কি? লাইট পাচ্ছ, রাইট? তার মানে জেড ডিস্কের, এটা জেড ডিস্ক, জেড ডিস্কের এই পাশেও লাইট পাচ্ছ, এই পাশেও কিন্তু একটু লাইট পাচ্ছ। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এই যে এইচ ব্যান্ড সহ এইটুক এরিয়া, লাল কালি দিয়ে দেখে, এইচ ব্যান্ড সহ এইটুক এরিয়া, এই জায়গাটা বেশি ঘন থাকে, হ্যাঁ? এই জায়গাটা, এই সাদাটা আসলে আমি বড় দেখায় ফেলছি, আসলে এত বড় হতো জায়গাটা, ডার্ক এরিয়াগুলো একটু বেশি মোটা হয় এখানে, এইটুক হলো ডার্ক এরিয়া, হ্যাঁ? তো এই পুরো জায়গাটাকে আমরা একসাথে বলি এ ব্যান্ড। কি বলি? এ ব্যান্ড, ঠিক আছে? আর এই যে লাইট এরিয়া শুরু হলো জেড ডিস্কের এই পাশেও একটা লাইট এরিয়া আছে, এই পুরো এরিয়াটাকে আমরা বলি আই ব্যান্ড। বোঝা গেল? জি ভাইয়া। এই এরিয়াটার জাস্ট মাঝখানে জেড ডিস্ক আছে, এই পাশেও লাইট এরিয়া, এই পাশেও লাইট এরিয়া, এই পুরা এরিয়াটাকে আমরা বলবো আই ব্যান্ড, হ্যাঁ? আর এটাকে আমরা বলবো এ ব্যান্ড। আচ্ছা, তাহলে মোটামুটি এই গেল আমাদের হিস্টোলজি, হ্যাঁ? এবার আমরা দেখি কিভাবে এগুলো ইন্টারেকশনের মাধ্যমে কন্ট্রাকশন করে। আচ্ছা, আসলে এখানে ইন্টারেকশনের সময় কি হয়, আরেকটা ছবি আঁকি আমি, তাহলে বুঝতে পারবো। ভাইয়া শুধুমাত্র জেড ডিস্ক আর হলো এইচ লাইন এই দুইটাতেই হলো মানে স্ট্রিপটা শুধু চিকন হবে, হ্যাঁ, মানে ডেনসিটিটা। এই জায়গায় চিকন চিকন দুইটা কালো লাইন দেখতে পারবো। জি ভাইয়া, বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখো এটা একটা মায়োসিন, হ্যাঁ? মায়োসিনের দুইটা চেইন থাকে, একটাকে বলা হয় হেভি চেইন, এটা হলো হেভি চেইন।
এখান থেকে মাথা দিয়ে কতগুলো প্রবর্ধন টাইপের জিনিস বের হয়। এগুলোকে আমরা বলি লাইট চেইন। লাইট চেইন মাইসেলের দুইটা চেইন, একটা কি এটা হলো হেভি চেইন, এটা হলো লাইট চেইন। হ্যাঁ, লাইট চেইনগুলো কি করে হুকের মতো অ্যাক্টিনের সাথে আটকায়। যখন অ্যাক্টিনের সাথে আটকায় তখন কি করে, ধরো প্রথমে ধরো সবার এদিকে, হ্যাঁ এইটার সাথে আটকালো ধরো লাইট চেইনটা, তারপরেও কি করে এই অ্যাক্টিনগুলোকে টেনে এই দিকে নিয়ে আসে। এই যে এখানে কি থাকে, এইচ লাইন থাকে না, এইচ লাইনের দিকে টেনে নিয়ে আসতে থাকে, অনেকটা নৌকার বৈঠার মতো। হ্যাঁ, এটাকে টেনে ও এখানে নিয়ে আসলো ধরো, তখন দেখো ও কিন্তু এই যে এই সেকেন্ড যে এটা আছে, এটা কালো কালি দিয়ে দেখাচ্ছি, ও কিন্তু এবার এর সাথে ইন্টারেক্ট করলো, ও এইদিকে ইন্টারেক্ট করলো, ও এদিকে ওকে ওর সাথে ইন্টারেক্ট করলো। এরপর কি হয়, ও আরও এই অ্যাক্টিনটাকে আরও এদিকে নিয়ে আসে, এদিকে নিয়ে আসে, এখান থেকেও এদিকে নিয়ে আসে, এদিকে নিয়ে আসে। এর ফলে কী হয়, লাইট চেইনটা আরও এদিকে আসে, তখনও এই যে এইটার সাথে এবার ইন্টারেক্ট করে। বোঝা গেছে কীভাবে টেনে মায়োসিনগুলো অ্যাক্টিনকে নিজের দিকে নিয়ে আসে? বোঝা গেল? জি ভাইয়া। ভাইয়া, হেভি চেন হলো মায়াসিন। হ্যাঁ, হেভি চেন হলো মায়াসিন। মায়োসিনের হেভি চেইন থেকে লাইট চেইন থাকে, ঠিক আছে? এগুলো ও হলো ও মায়োসিনের হেভি চেইন। হেভি চেইনের সাথে হুকের মতো এরকম লাইট চেইন থাকে। আর এগুলো হলো অ্যাক্টিন, এই যে এগুলো অ্যাক্টিন, এটা অ্যাক্টিন, এটা অ্যাক্টিন, এটা অ্যাক্টিন। ও জি ভাইয়া, বুঝতে পেরেছি। বোঝা গেছে? অ্যাক্টিনগুলোকে জি টেনে ভাইয়া। টেনে মায়োসিন নিজের কেন্দ্রের দিকে, এইচের দিকে নিয়ে আসতে চেষ্টা করে, শুরু করে। তখন কি হয়, অ্যাক্টিন মায়োসিন যদি কাছাকাছি চলে আসে তাহলে কি সার্কোমিয়ারের যেই লেন্থটা সেটা কমে যাবে না? জি ভাইয়া। তাহলে আলটিমেটলি কী হবে, মাসেলের যেই লেন্থটা সেটাও কমে যাবে, অর্থাৎ মাসেলের কন্ট্রাকশন হবে। বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তাহলে আমরা যখন মাসেল কন্ট্রাক্ট করি, ধরো আমি যা লিখতেছি, লেখার সময় দেখো আমার হাতের অনেকগুলো মাসেল কোঅর্ডিনেটলি, হ্যাঁ কোঅর্ডিনেট করে করে একজন একজনের সাথে কোঅর্ডিনেট করে করে দেন কিন্তু এই পেনটাকে ধরতেছে, নাড়াচ্ছে হাতটা, তারপর না লেখা হচ্ছে, তাই না? তাহলে দেখো এখানে আমার হাতে যত মাসেল আছে সবগুলো কিন্তু স্কেলিটাল মাসেল। এই মাসেলগুলোকে আমি ভলেন্টারিলি নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে? প্রথমে আমাদের ব্রেনে একটা চিন্তা তৈরি হয়, ব্রেন থেকে সিগন্যাল আসে, সিগন্যাল আসে হাতের মাসেলে, হাতের মাসেল তখন কন্ট্রাক্ট করে, হাতের মাসেলে অ্যাক্টিন মায়োসিন থাকে, হাতের মাসেল বিভিন্ন ওয়েতে কন্ট্রাক্ট করে 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 আমাদের মুভমেন্টগুলো প্রডিউস করে। তাহলে দেখো একটা মাসেল কন্ট্রাক্ট করার জন্য তোমার প্রথম রিকোয়ারমেন্ট কী? প্রথম রিকোয়ারমেন্ট হলো একটা স্টিমুলাস। স্টিমুলাসটা কোথা থেকে আসে? ব্রেইন থেকে আসে। এটা হলো ব্রেইন, ব্রেইন থেকে একটা স্টিমুলাস আসবে। কিসের মাধ্যমে স্টিমুলাস আসে বলতে পারবে আমাকে? মোটর নার্ভ। নার্ভের মাধ্যমে। আমাদের যত কন্ট্রোল সব কিসের মাধ্যমে হয়? নার্ভের মাধ্যমে হবে না? জি বুঝছো ভাইয়া। বিষয়টা? আচ্ছা, এখন যেই নার্ভগুলো আমাদের মাসেলকে কন্ট্রোল করে সেই নার্ভগুলোকে আমরা কি বলি? মোটর নার্ভ, রাইট? মোটর নার্ভ। আচ্ছা, এখন আমি পুরো প্রসেসটা একটু বলি, প্রথমে একটু বুঝায় বলি, এরপর বইয়ের ভাষায় বলবো। মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন, এটাই তোমাদের এখানে মেইন পড়া। এখানে আমরা মেইনলি স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে, স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল আমরা একটু পরে আসতেছি। স্কেলিটাল মাসেল কিভাবে কন্ট্রাক্ট করে, এটা হলো একটা মাসেল, আর এটা হলো একটা নার্ভ, নার্ভের এন্ডিং। আচ্ছা, আমাকে বলো তো হোয়াট ইজ নার্ভ? আমি গতদিন বললাম। বলো তো রাহুল, তুমি ছিলা লাস্ট ক্লাসে? শোনা যায় কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বলো মাহিন, যে নার্ভ কাকে বলে, হোয়াট ইজ নার্ভ?
ভাইয়া কতগুলা অ্যাকশন যখন একসাথে হবে? হ্যাঁ, নার্ভ ইজ দ্য একজন অফ নিউরন। নিউরনের যে একজনগুলো সেগুলোকে আমরা মেনলি নার্ভ বলি। জেনারেলি একটা নার্ভের মধ্যে অসংখ্য নিউরনের একজন থাকে। তো ধরো আমাদের ব্রেইনে অসংখ্য নিউরন আছে, রাইট? ধরো এই একটা নিউরনের একটা, এই কালোগুলো হলো নিউরন। নিউরনের এগুলো হলো সেল বডি বা কোষ দেহ। কোষ দেহ থেকে কী বের হয়? একজন বের হয়। একজন বের হলো, একজন বের হলো, এরকম অসংখ্য একজন নিচে গেল। এগুলোকে আমরা বলবো নার্ভ। তো ধরো ব্রেইনের এই এরিয়াটা থেকে নির্ধারিত হয় আমাদের মাসেল, কোন মাসেল কীভাবে কন্ট্রাক্ট করবে। হ্যাঁ, ধরো এই এরিয়াটা থেকে নির্ধারিত হয়। তাহলে কি হয়? এই এরিয়ায় যে নিউরনগুলো আছে সেগুলো স্টিমুলেটেড হয়। স্টিমুলেটেড হলে নিউরন থেকে অ্যাকশন পোটেনশিয়াল কোথায় নেমে আসবে? নিচে নার্ভের মাধ্যমে নেমে আসবে। আচ্ছা, অ্যাকশন পোটেনশিয়ালের ব্যাপারে আমি গতদিন বলেছিলাম, রাইট? কীভাবে কাজ করে কেউ কি আমাকে একটু বুঝায় বলতে পারবা? রাহুল, তুমি কি লাস্ট ক্লাসে ছিলা? ওর কথা তো শুনি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মাহিন, তুমি আমাকে একটু বলো তো তাইলে যে এটা কিভাবে হয়। হ্যাঁ, ফার্স্টে হলো একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে। সেখান থেকে যদি একটা স্টিমুলাস যদি ফায়ারিং লেভেল বা থ্রেশহোল্ড লেভেলে চলে যায়, তখন হলো মানে সেখান থেকে হলো মানে অ্যাকশন পটেনশিয়ালটা মানে ক্রিয়েট হয়, মানে ডিপোলারাইজেশন হয়। দেন হলো আবার হলো রিপোলারাইজেশন হয়, হুম। হয়ে হলো একটু বেশি নিচে নেমে যায় মানে লেভেল থেকে, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে, যেটাকে আমরা বলবো হাইপার পোলারাইজেশন। দেন হলো আবার ব্যাক টু নর্মালি ফিরে আসে। আচ্ছা, হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা, ধরো আমি হাতটা নাড়াতে চাই, তাহলে আমার এই এরিয়ার, এই যে কালো স্কোয়ার করে দিছি, এই এরিয়ার নার্ভগুলো কী হবে? স্টিমুলেটেড হবে। তখন কি হবে? এই এরিয়ার নার্ভ থেকে, নার্ভ সেলগুলো হলো এক্সাইটেবল সেল। সো এসব এক্সাইটেবল সেল থেকে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে। হ্যাঁ, অ্যাকশন পোটেনশিয়াল মানে কি? এই সেলের নেগেটিভিটিটা চলে গিয়ে এখানে কি ঢুকবে? এটা যদি নার্ভ সেল হয়, সেলের ভেতরে কি ঢুকবে? সোডিয়াম ঢুকবে। সোডিয়াম ঢুকলে এটা ডিপোলারাইজ হবে। ডিপোলারাইজ হওয়ার পরে কি হয়? পটাশিয়াম বের হয়ে যাবে, তখন এটা আবার রিপোলারাইজ হয়ে রেস্টিং পজিশনে চলে আসবে। আর এটা হলো নার্ভ। তাহলে ডিপোলারাইজেশনের সময় যেই সোডিয়ামগুলো নার্ভের কোষ দেহের ভিতরে ঢুকছিল সেগুলো কোথায় চলে আসবে? ডিফিউজ হয়ে নিউরন এই একজনে চলে আসবে, রাইট? একজনে যখনই নার্ভগুলো চলে আসবে, সোডিয়ামগুলো চলে আসবে, তখন কি হবে মনে আছে? এখানে ওই যে ফায়ারিং লেভেলে চলে যায়, রাইট? ফার্স্টে ফায়ারিং লেভেলে যায়। ফায়ারিং লেভেলে যখনই যাবে কি হবে? এই যে আমাদের একজনের সাথে যে অ্যাসোসিয়েটেড সোডিয়াম চ্যানেলগুলো আছে ভোল্টেজ গেটেড, সেগুলো খুলে যাবে। এখান দিয়ে প্রচুর সোডিয়ামের ইনফ্লাক্স হবে। সো ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশনে আবার সোডিয়ামগুলো এই এরিয়া থেকে এই এরিয়ায় আবার ডিফিউজ করবে। এভাবে আস্তে আস্তে কী হয় বলো তো? নার্ভ টার্মিনালে অ্যাকশন পোটেনশিয়ালটা পৌঁছে যাবে, রাইট? এই জায়গাটা সোডিয়াম যেগুলো ঢুকছে সেগুলো কোথায় চলে আসবে? নার্ভ এন্ডিংয়ে চলে আসবে। তখন নার্ভ এন্ডিং ডিপোলারাইজ হয়ে যাবে। এখানে কি হবে তখন? কতগুলো ভোল্টেজ গেটেড সোডিয়াম আর ক্যালসিয়াম চ্যানেল খুলে যাবে। সোডিয়াম ঢুকবে আর ক্যালসিয়াম ঢুকবে। যখন ক্যালসিয়াম ঢুকে কি হয় মনে আছে? নার্ভ এন্ডিংয়ে কতগুলো ভেসিকল থাকে, রাইট? একটা দেখাই, এখান থেকে ক্যালসিয়াম আসতেছে। ক্যালসিয়ামগুলো এসে কি করে মনে আছে? কিছু ভেসিকল থাকে, রাইট? ক্যালসিয়ামগুলো এই ভেসিকলের সাথে যুক্ত হয়ে এগুলোকে আমাদের এই যে মেমব্রেনের সাথে মিলায় দেয়। এবং এই ভেসিকলের ভেতরে যেই সাবস্টেন্সগুলো থাকে, একটা সাবস্টেন্সের নাম আমি কতদিন বলেছিলাম, সেটার নাম কি? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিনকে কোথায় রিলিজ করে দেয় বলো তো? এই যে এটা আমাদের নার্ভ আর এটা আমাদের মাসেল। নার্ভ আর মাসেলের মধ্যে এই এরিয়াটাকে বলা হয় নিউরো মাস্কুলার জাংশন। NMJ, নিউরো ফর নিউরন, M ফর মাস্কুলার, J ফর জাংশন, মানে এখানে এরা জাংশন করে থাকে। এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কি হলো? নিউরোমাস্কুলার জাংশনে এবার কে চলে আসলো? অ্যাসিটাইল কোলিন।
রাইট? আচ্ছা, এবার কি হয় দেখো, তাহলে আমাদের মাসেলটা কি হলো, স্টিমুলেটেড হলো। এটা হলো আমাদের সেই মাসেল, এটা হলো নার্ভ এন্ডিং। নার্ভ এন্ডিং থেকে কি রিলিজ হলো, অ্যাসিটাইল কোলিন, সংক্ষেপে এসিএইচ। অ্যাসিটাইল কোলিনকে এখানে অ্যাসিটাইল কোলিনকে রিসিভ করার জন্য এখানে কিছু রিসিপ্টর নামক সাবস্টেন্স থাকে। রিসিপ্টর কি আমি তোমাকে একদম ফার্স্ট ক্লাসের দিকে বলেছিলাম। সেল মেমব্রেনে জেনারেলি কিছু প্রোটিন থাকে যেগুলো রিসিপ্টর হিসেবে কাজ করে। এটা হলো একটা স্পেশাল টাইপ অফ রিসিপ্টর, এগুলোকে বলা হয় কোলিনার্জিক রিসিপ্টর। কি বলা হয়, কোলিনার্জিক রিসিপ্টর। ঠিক আছে, কোলিনার্জিক রিসিপ্টরের সাথে অ্যাসিটাইল কোলিন, দেখো নামে মিল আছে, কোলিনার্জিক ফর অ্যাসিটাইল কোলিন। কোলিনার্জিক রিসিপ্টরের সাথে অ্যাসিটাইল কোলিন যুক্ত হয়। এই কোলিনার্জিক রিসিপ্টরের আরেকটা নাম আছে, এটাকে নিকোটনিক রিসিপ্টর বলা হয়। নিকোটিনিক রিসিপ্টর, ওই যে নিকোটিন খায় না, সেইখান থেকে নিকোটিনিক রিসিপ্টরও বলা হয়। তো নিকোটিনিক রিসিপ্টরের সাথে ও এসে বাইন্ড করবে অ্যাসিটাইল কোলিন। এখন নিকোটিনিক রিসিপ্টর কি করে, নিকোটিনিক রিসিপ্টর হলো একটা গেটের মতো। এটাকে যদিও রিসিপ্ট, আচ্ছা এটাকে একটু অন্যভাবে দেখাই। নিকোটিনের রিসিপ্টরকে যদি আমি রিসিপ্টর বলতেছি, এটা কিন্তু আসলে একটা চ্যানেল, একটা গেট। হ্যাঁ, এটা অনেকটা এরকম শেপের হয়, একটা গেটের মতো। এতদিন আমি গেট গেট করলাম, এটা হলো সেই একটা টাইপের গেট। হ্যাঁ, কিন্তু এটাকে কেন আমরা রিসিপ্টর বলি, কারণ এই গেটগুলো জেনারেলি বন্ধ থাকে। অনলি খোলে কখন, যখন অ্যাসিটাইল কোলিন এসে এগুলোর সাথে বাইন্ড করে, তখন এই গেটগুলো খুলে যায়। হ্যাঁ, এটার নাম কি, অ্যাসিটাইল কোলিনার্জিক বা নিকোটিনিক রিসিপ্টর। এটার সাথে কে এসে বাইন্ড করবে, অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন যখন এসে বাইন্ড করে, হয় কি এই চ্যানেলগুলো খুলে যায়, এবং তখন এই চ্যানেল দিয়ে কি হয়, সোডিয়াম নামে একটা সাবস্টেন্স ঢোকা শুরু করে। বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, যখনই সোডিয়াম ঢোকা শুরু করে তখন কি হয়, দেখো মাসেলও কি একটা রিঅ্যাক্টিভ এক্সাইটেবল সেল। মাসেলের ধরো রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে ধরো মাসেল ছিল -90-তে, এই সোডিয়াম যখন ঢোকে কি হয়, আস্তে আস্তে পজিটিভ হয়ে যায়, রাইট? চার্জটা আস্তে আস্তে পজিটিভ হয়ে কততে চলে আসলো, ধরো -60-তে চলে আসলো। এইটা কি ফায়ারিং লেভেল, থ্রেশহোল্ড লেভেল। যখন এই লেভেলে চলে আসে তখন কি হয়, কিছু ভোল্টেজ সেন্সিটিভ চ্যানেল খুলে যায়, রাইট? ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল খুলে যায়। এই চ্যানেল দিয়ে কি হয়, প্রচুর পরিমাণ সোডিয়াম ভেতরে ঢোকা শুরু করে। তখন কি হয়, খুব দ্রুত ডিপোলারাইজেশন হয়ে যায়, জিরো হয়ে যায়, ওভারশুটও হয়ে যেতে, +20 ভোল্ট চার্জও হয়ে যেতে পারে। এরপর কি হয় এখানে, এরপর ওই যে ভোল্টেজ সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল হলো, সেই পটাশিয়াম চ্যানেল দিয়ে পটাশিয়াম বের হয়ে যায়, সো এটা আবার আগের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, এখন হয় কি, আমাদের যেই মাসেল সেলগুলো, সেই মাসেল সেলগুলোর মাঝে মাঝে এই রকম কিছু ডিপ্রেসড এরিয়া থাকে। ঠিক আছে, ডিপ্রেসড এরিয়া থাকে, এগুলোকে বলা হয় টি টিউবিউল। কি বলা হয়, টি টিউবিউল। এগুলো টিউব শেপের, বুঝতে পারছো, টিউব শেপের। তো এটাকে বলা হয় কি, টি টিউবিউল। আচ্ছা, এটা তো একটা সেল তো একটা 3D স্ট্রাকচার, রাইট? আমি এখানে 2D প্লেনে এরকম দেখাচ্ছি, তাহলে 3D প্লেনে কেমন হবে তোমরা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। মানে কাইন্ড একটা অফ এ হোল। সিলিন্ডারের গায়ে একটা ছিদ্র দেখতে পারবা, ওই ছিদ্রটা ভিতরে বেলুনের মতো, এই যে এরকম একটা বেলুনের মতো শেপের থাকে, টিউবিউল তৈরি করে। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এটাকে কি বলি আমরা, টি টিউবিউল। তাহলে দেখো, এই এরিয়ার দিয়ে প্রথম সোডিয়াম ঢোকা শুরু করলো, এই এরিয়াটা দিয়ে, এই এরিয়াটা দিয়ে। এই যে সোডিয়াম ঢুকলো, এই সোডিয়ামটা কি করলো, ডিপোলারাইজ করলো সেলকে। তাহলে দেখো আস্তে আস্তে এদিকেও স্প্রেড করবে, এদিকেও স্প্রেড করবে অ্যাকশন পোটেনশিয়ালটা, রাইট? এরপর এই জায়গায় সোডিয়াম ঢুকবে, এই সোডিয়ামগুলো ঢুকে যে এরিয়াটা, এইটাকে আবার ডিপোলারাইজ করবে, আবার সোডিয়াম ঢুকবে। বোঝা যাচ্ছে বিষয়টা?
জি ভাইয়া। তাহলে এই যে ইম্পালসটা কী হবে, আস্তে আস্তে পুরো মেমব্রেনে ছড়িয়ে পড়বে। তাহলে দেখো এই টি টিউবুলসের মধ্যেও ছড়িয়ে পড়বে, রাইট? টি টিউবুলসের মধ্যেও ছড়িয়ে পড়বে, তাই তো? এগুলো তখন টি টিউবুলসের মধ্যেও ছড়ায় পড়বে, হ্যাঁ। হ্যাঁ, টি টিউবুলসে যদি ছড়ায় পড়ে তাহলে হলো মানে তার কনসিকোয়েন্সটা কি হবে? সেটাই আমি বলতেছি, এখন সেখানেই আসছি। আমি আসলে শিওর ছিলাম না যে তুমি টি টিউবুল জিনিসটা বুঝছো কিনা। সেটা হচ্ছে মেইন কথা। আর এগুলো যে আস্তে আস্তে কিভাবে চারপাশে এই অ্যাকশন পোটেনশিয়াল ছড়াতে থাকে, এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি। আচ্ছা। হ্যাঁ, আর টি টিউবুলটা কি মানে জেনারেলি কি মাসেলে থাকে মানে হ্যাঁ, সবসময়? সব স্কেলিটাল মাসেল, সব টাইপের মাসেলের টি টিউবিল অবভিয়াসলি থাকে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো টি টিউবিউসও কী হচ্ছে, আস্তে আস্তে টি টিউবিউসের মধ্যেও সোডিয়াম ঢুকতেছে। টি টিউবিউসও কী হচ্ছে, তোমার ডিপোলারাইজ হচ্ছে। এখন টি টিউবিউসের দুই পাশে এরকম কিছু সিস্টার্ন থাকে। ঠিক আছে? এগুলো আসলে কিছু না, এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা একদম ফার্স্ট দিন পড়েছিলাম, রাইট? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এসইআর। এগুলো হলো সেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাসেলের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সার্কোপ্লাজমিক রেটিকুলামও বলা হয়, সার্কোপ্লাজমিক রেটিকুলামও বলা হয়। ঠিক আছে? এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর কি থাকে, প্রচুর ক্যালসিয়াম থাকে। কি থাকলো, প্রচুর ক্যালসিয়াম থাকলো। তো যখন এখান থেকে প্রচুর সোডিয়াম আসে, এই টি টিউবুলসের দুই পাশে কি থাকে, এরকম অসংখ্য তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। আচ্ছা, পরের ছবিতে যাইতে হবে। তো এটা ছিল আমাদের টি টিউবিউল, ধরো এটা হলো সেই টি টিউবিউল, আর এগুলো হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি একটু মোটা করে দেখাচ্ছি, হ্যাঁ। তো এখান দিয়ে কি আসলো, সোডিয়াম আসলো। সোডিয়াম এসে কী করে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে স্টিমুলেটেড করে। তখন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, কী থাকে, ক্যালসিয়াম থাকে, রাইট? তখন এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সেলের ভিতরে, অর্থাৎ সার্কোপ্লাজমের ভিতরে ক্যালসিয়াম বের হয়ে আসে। বোঝা গেল বিষয়টা? কোথায় বের হয়ে আসলো, প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম, বা মাসেলের ক্ষেত্রে এই সাইটোপ্লাজমকে আমরা কি বলি, সার্কোপ্লাজমের ভেতরে বের হয়ে আসলো। ঠিক আছে, এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, এই সার্কোপ্লাজমের মধ্যে কি থাকে মনে আছে, এতক্ষণ আমি ধরে বুঝালাম। এই যে মায়োসিন থাকে, রাইট? মায়োসিন থাকে, তার সাথে কি থাকে, অ্যাক্টিন থাকে, রাইট? অ্যাক্টিন থাকে, আবার এখানে আবার মায়োসিন থাকে, আবার অ্যাক্টিন থাকে, অ্যাক্টিন, অ্যাক্টিন, মায়োসিন। ঠিক আছে, এগুলো থাকলো। এই ক্যালসিয়াম গিয়ে কি করে, দেখো এই আমাদের মাসেলটাকে কন্ট্রাক্ট করবে, হ্যাঁ। এখন কন্ট্রাক্ট করার জন্য তোমার মনে আছে কি করা লাগবে, কোনোভাবে অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে ইন্টারাকশন করাতে হবে। কিভাবে করা হয় আমি একটু আগে বলছি তোমাদের, মনে আছে? ওই যে লাইট জি চেনগুলোর ভাইয়া। সাথে ইন্টারাকশন হয়, নৌকার মতো বেয়ে বেয়ে এই যে অ্যাক্টিনগুলো কি হয়, এইচ লাইন বরাবর চলে আসে, রাইট? তখনই না কন্ট্রাক্ট হয়, রাইট? ঠিক আছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, এইচ লাইনটা হলো মানে কি দিয়ে গঠিত, মানে এটা কোনো এইচ ফিজিক্যাল লাইনগুলো সাবস্টেন্স নাকি মায়োসিন দিয়ে হাইড্রোজেন? গঠিত। মায়োসিন, এটা একটা মায়োসিন, হ্যাঁ। মায়োসিন এগুলো হলো লাইট চেইন, এটা হচ্ছে হেভি চেইন, এটা হচ্ছে হেভি চেইন। হেভি চেইনের যে মিডল এরিয়াটা, এগুলো একটু বেশি মোটা থাকে। এই মোটা এরিয়াগুলোকে ওই ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে একটা লাইনের মতো, মোটা লাইনের, ডেন্স লাইনের মতো দেখায়, এটাকে আমরা বলি এইচ লাইন। ঠিক আছে? হ্যাঁ, এগুলো কি কানেক্টেড মানে না, কানেক্টেড পরপর? না, কানেক্টেড না। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন কি হয়, এই তাহলে দেখো মাসেলকে কন্ট্রাক্ট করার জন্য অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে ইন্টারেকশনটা দরকার। এখন হয় কি, আমাদের যে মায়োসিন থাকে, এক সেকেন্ড,
আমি একটু আসতেছি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, তাহলে দেখো মাসেল কন্ট্রাক্ট করার জন্য আমাদের কি করতে হবে? অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে ইন্টারাকশন লাগবে, হ্যাঁ? এখন হয় কি, সাধারণ অবস্থায় যখন একটা মাসেল রিল্যাক্স থাকে, তখন হয় কি মায়োসিনের গায়ে একটা সাবস্টেন্স থাকে, অন্য একটা প্রোটিন থাকে। এই প্রোটিনটা কি করে? এই লালটা অ্যাক্টিন, এই নীলটা ধরো মায়োসিন, নীলটা মায়োসিন। এই অ্যাক্টিন আর মায়োসিনের মাঝে এই কালো রঙের ট্রোপোমায়োসিন নামে আরেকটা প্রোটিন থাকে, ট্রোপোমায়োসিন। ঠিক আছে, ট্রোপোমাইসিন থাকে। ট্রোপোমাইসিনের কাজ হলো মায়োসিনকে কভার করে রাখা, যাতে অ্যাক্টিন আর মায়োসিন একসাথে তোমার ইন্টারাকশন না করতে পারে। যদি ইন্টারাকশন না হয়, এই মাসেলটা কি রিল্যাক্সড অবস্থায় থাকবে না কন্ট্রাক্টেড অবস্থায় থাকবে? তাহলে বলো। রিল্যাক্সড। রিল্যাক্সড অবস্থায় থাকবে। তাহলে আমি যদি কন্ট্রাক্ট করতে চাই, কোনোভাবেই ট্রোপোমাইসিনটাকে সরাতে হবে, রাইট? কীভাবে সরাই আমরা? দেখো, এটা মায়োসিন, এটা অ্যাক্টিন, দুইটার মাঝখানে কে আছে? এখানে ধরো আছে আমাদের ট্রোপোমায়োসিন। ঠিক আছে, এখন ট্রোপোমায়োসিনের সাথে আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা বলি ট্রোপোনিন। এটার নাম কি? ট্রোপোনিন। ঠিক আছে, ট্রোপোনিনের তিনটা অংশ থাকে, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, আর ট্রোপোনিন সি। হ্যাঁ, সি ফর ক্যালসিয়াম। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। তো হয় কি, যখনই ক্যালসিয়াম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে চলে আসে সার্কোপ্লাজমের ভেতরে, এই ক্যালসিয়ামগুলো গিয়ে এই যে ট্রোপোনিন সি আছে না, ট্রোপোনিন সি, এইটার সাথে এসে ইন্টারঅ্যাক্ট করে। ঠিক আছে, এইটার সাথে যখন এসে ইন্টারঅ্যাক্ট করে, তখন কি হয়, এই যে ট্রোপোনিন আছে না, ট্রোপোনিন আর ট্রোপোনিন হলো আমাদের অ্যাক্টিনের সাথে লাগানো থাকে। হ্যাঁ, ট্রোপোনিন আর অ্যাক্টিনের মধ্যে যে বন্ডটা থাকে সেটা কি হয়? উইক হয়ে। ঠিক আছে, ট্রোপোনিনটা হলো অ্যাক্টিনের সাথে লাগানো থাকে, তাহলে ট্রোপোনিনের আইয়ের সাথে আমাদের যে অ্যাক্টিন, সেটার ইন্টারাকশনটা কি হয়? উইক হয়। এবং তার সাথে সাথে কি হয়, এই যে ট্রোপোমায়োসিন ছিল, এইটা কি হয়? সরে যায়, এইটা সরে যায়। তাহলে দেখো, এখন অ্যাক্টিন আর মায়োসিনের ইন্টারাকশনের কোনো বাধা আছে? না ভাইয়া। বাধা নাই। তখন কি হয়, এখানে অ্যাক্টিন আর মায়োসিনের ইন্টারাকশন শুরু হয়, এবং তখন ওই যে নৌকার মতো বেয়ে বেয়ে অ্যাক্টিনগুলো মায়োসিনের এইচ লাইন বরাবর আসে এবং মাসেলের কন্ট্রাকশন হয়। কথা কি বুঝে গেল? জি ভাইয়া। হ্যাঁ, বলো। বলো। ভাইয়া আমার ভয়েস কি ক্লিয়ার না? হ্যাঁ, হ্যাঁ, বলো। না ভাইয়া, আমি মানে বলেছিলাম জি ভাইয়া, মানে বুঝতে পেরেছি। ও আচ্ছা, 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 সরি, সরি, সরি। ভাই আমি আজকে ফোন দিয়ে ক্লাস করতেছি, তো এই জন্য মনে হয় নেটটা একটু প্রবলেম করছে। ও আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, এটা বুঝতে পারলেই চলবে। তাহলে দেখো, আমি আবার সামারাইজ করে বলি কি হচ্ছে এখানে। এখানে হচ্ছে কি, তোমার প্রথমে একটা একটা মাসেলকে যদি কন্ট্রাক্ট করতে হয়, প্রথমে ব্রেইন থেকে একটা সিগন্যাল লাগে। ব্রেইন থেকে সিগন্যালটা কে তৈরি করে? নিউরন তৈরি করে, অবভিয়াসলি। তো নিউরন কি করে? সেই সিগন্যালটা কাকে পাঠায়? নার্ভের মাধ্যমে নিউরোমাস্কুলার জাংশনে পাঠায়। ঠিক আছে, নিউরোমাস্কুলার জাংশনে আসলো সেই সিগন্যালটা, তখন নিউরোমাস্কুলার জাংশন থেকে অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়। অ্যাসিটাইল কোলিন কী করে? কিছু স্পেশাল মাসেলের
মেমব্রেনে কিছু স্পেশাল রিসিপ্টর থাকে, এগুলোকে বলা হয় নিকোটিনিক রিসিপ্টর বা কোলিনার্জিক রিসিপ্টর। কোলিনার্জিক রিসিপ্টরের সাথে বাইন্ড করে, হ্যাঁ, কোলিনার্জিক রিসিপ্টরের সাথে বাইন্ড করে কি করে, কোলিনার্জিক রিসিপ্টরটাকে বা গেটটাকে খুলে ফেলে। ওই গেট দিয়ে কি ঢোকে, সোডিয়াম ঢোকে। সোডিয়াম যখন ঢোকে তখন কি হয়, এই যে সোডিয়াম ঢোকে। সোডিয়াম যখন ঢোকে তখন কি হয়, ওই যে মেমব্রেন পোটেনশিয়ালটা থ্রেশহোল্ড লেভেলে চলে যায়, তখন ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল খুলে যায়, তো প্রচুর পরিমাণ সোডিয়াম ভেতরে ঢোকে, এখানে ডিপোলারাইজেশন হয়। এই ডিপোলারাইজেশনটা ধীরে ধীরে এখান থেকে যদি শুরু হয়, দেন দুই পাশে এখান থেকে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে, এবং ওরা কোথায় চলে যায়, ফাইনালি টি টিউবুলে। টিউবুলের ভেতরে যখন এখানে ডিপোলারাইজেশন হয়, এই সোডিয়ামগুলো গিয়ে তখন কাকে স্টিমুলেট করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতরে থাকে, বা সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এটার ভেতরে কি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এখানে এক সেকেন্ড, এখানে থাকে ক্যালসিয়াম। ক্যালসিয়ামগুলো বের হয়ে সার্কোপ্লাজমে চলে আসে। সার্কোপ্লাজমগুলো তখন কি করে, এখানে ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করে। ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করলে ট্রোপোনিন আই বন্ডটা উইক হয়ে যায়, অ্যাক্টিনের সাথে ট্রোপোমায়োসিন সরে যায়, তখন অ্যাক্টিন আর মায়োসিনের ইন্টারাকশন হয়, এবং তখন কি হয়, ফাইনালি আমাদের মাসেল কন্ট্রাকশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা। ভাইয়া, হার্ট এটাকে কি এই ট্রোপোনিন আই কি টেস্ট করা হয়, মানে যেটা আমরা এইচএসসি তে হ্যাঁ হ্যাঁ, ট্রোপোনিন এটাই সেই ট্রোপোনিন ওয়ান আই, নামে পড়েছিলাম? এটাই সেই ও ট্রোপোনিন জি আই। ভাই, জি ভাই, বুঝতে পেরেছি। এখন দেখো, কোনো সব সেলের ভেতরেই তো ট্রোপোনিন থাকে, রাইট? মাসেল সেলের ভেতরে, মাসেল সেলই একমাত্র সেল যেখানে ট্রোপোনিন থাকে। তাহলে কোনো মাসেল যদি ড্যামেজ হয়, তখন কী হয়, মাসেলের ভেতর থেকে ট্রোপোনিন আইগুলো বের হয়ে আসে। এই জন্য মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কী হয়, কার্ডিয়াক সেল, মাসেল সেলগুলো ডিস্ট্রয় হয়, তখন কার্ডিয়াক সেল থেকে ট্রোপোনিন আই বের হয়ে আসে, তখন আমরা ব্লাডে দেখতে পাই ট্রোপোনিন আই বের হয়ে বেড়ে গেছে, এই জন্য আমরা ট্রোপোনিন আই টেস্ট করি। আচ্ছা, দেন হোয়াট ইজ দ্য, এটা গেল কন্ট্রাকশন। তাহলে রিল্যাক্সেশন কীভাবে হয় বলতে পারবা? রিল্যাক্সেশন হলো, রিল্যাক্সেশনের সময় কি হয়, ওই যে স্টিমুলেশনগুলো আসে না, কোনো স্টিমুলেশন আসে না, কোনো অ্যাসিটাইলকোলিন বের হয় না। অ্যাসিটাইলকোলিন বের না হলে এই যে এখানে কি ডিপোলারাইজ হবে, এরা সোডিয়াম ঢুকবে, টিউবুলে কোনো স্টিমুলেশন আসবে না, আর এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে ক্যালসিয়ামগুলো বের হবে না, উল্টা কি হবে, যেই ক্যালসিয়ামগুলো ভিতরে ভিতরে চলে আসবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্যালসিয়াম না থাকলে ওই ইন্টারাকশন হবে, ট্রোপোমায়োসিন সরবে, সরবে না, অ্যাক্টিন মায়োসিনের ইন্টারাকশন হবে না, মাসেল রিল্যাক্স করবে। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য স্পেশাল প্রোটিনস অফ আ মাসেল সেল, কি হবে? দেখো কোন কোন প্রোটিন আছে, অ্যাক্টিন আছে, ট্রোপোমায়োসিন আছে, ট্রোপোমায়োসিন, আর কি আছে, ট্রোপোনিন। এই চারটাই কিন্তু মাসেল। তোমাকে যদি জিজ্ঞেস করে মাসেল স্পেশাল প্রোটিন কোনগুলো, কন্ট্রাক্টাইল প্রোটিন কোনগুলো, এই চারটা হলো আমাদের কন্ট্রাকশনে হেল্প করে। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের, আমরা স্ট্রিয়েটেড মাসেল কিভাবে কন্ট্রাক্ট করি। আচ্ছা, এখন দেখো তো, তাহলে স্ট্রিয়েটেড মাসেল কন্ট্রাকশনের জন্য আমাদের অবভিয়াসলি ব্রেইন থেকে একটা স্পেশাল সিগন্যাল লাগবে, রাইট? একটা ভলেন্টারি সিগন্যাল কিন্তু লাগবে, হ্যাঁ, একটা ঐচ্ছিক সিগন্যাল লাগবে। কিন্তু যেগুলো স্মুথ মাসেল, ওগুলো তো আমাদের ব্রেইন সরাসরি নিয়ন্ত্রণ করে না ঐচ্ছিকভাবে, রাইট? তাহলে এগুলো কিভাবে তোমার রিলিজ হয়? আসলে আমাদের ধরো এটা একটা স্মুথ মাসেল, তোমরা জানো স্মুথ মাসেলগুলো স্পিন্ডল শেপের হয়। স্মুথ মাসেলেও কিন্তু তোমার স্মুথ মাসেলের কন্ট্রাকশনের জন্য কিন্তু
তোমার লাগে, একটা বাইরে থেকে একটা স্টিমুলাস লাগে। অনলি কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশনে কোনো বাইরে থেকে নিউরোনাল স্টিমুলেশন লাগে না, কিন্তু স্কেলিটাল মাসেল আর স্মুথ মাসেলের ক্ষেত্রে লাগে। স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে এই সিগন্যালটা কে দেয়? আমাদের ব্রেইন, হায়ার ব্রেইন সেন্টার ঐচ্ছিকভাবে এই সিগন্যালটা প্রেরণ করে। এই জন্য ব্রেইন যদি কোনো কাজ করতে চায় তাহলে সেই মাসেলটা কন্ট্রাক্ট হবে, না করতে চাইলে সেই মাসেলটা কন্ট্রাক্ট হবে না। কিন্তু দেখো আমাদের পেটের এই যে আমাদের অন্ননালী, তারপরে আমাদের যে পাকস্থলী, এই যে মাসেলগুলো আছে এগুলো কিন্তু অলওয়েজ কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে থাকে, পেরিস্টালসিস হতে থাকে। তাহলে এইগুলোর কন্ট্রাকশনের জন্য কে সিগন্যালটা পাঠায়? এগুলোকে নিয়ন্ত্রণ করে হলো অটোনমিক সিস্টেম। অটোনমিক সিস্টেম, তোমরা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পড়ছো না? জি ভাইয়া। ওইটাকে আমরা বলি অটোনমিক সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট থাকে, তোমরা জানো। একটাকে আমরা বলি সিম্প্যাথেটিক, একটাকে আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক। পড়ে আসছো না এগুলো? জি ভাইয়া, পড়ে এসছি। হ্যাঁ, এই সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমগুলোই কী করে? আমাদের মাসেলের কন্ট্রাকশন করে। কিছু কিছু মাসেলের কন্ট্রাকশন সিম্প্যাথেটিক সিস্টেম করে, কিছু কিছু মাসেলের কন্ট্রাকশন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম করে। যেমন আমাদের জিআইটি মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের আমাদের অন্ননালী থেকে শুরু করে আমাদের পায়ু পর্যন্ত এই যে পুরো যে নালীটা, এই নালীর মাসেলগুলোকে স্টিমুলেট করে, কন্ট্রাক্ট হতে সাহায্য করে হলো প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। ঠিক আছে, কন্ট্রাক্ট করে। আবার আমাদের যে ব্লাড ভেসেল আছে না, শিরা, ধমনী, এগুলোর গায়ে যে স্মুথ মাসেল থাকে না, এই স্মুথ মাসেলগুলোকে কে কন্ট্রোল করে জানো? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। বোঝা গেল বিষয়টা? সিম্প্যাথেটিক, জি ওই ভাইয়া। যে একটু আগে ব্রেইন থেকে অ্যাসিটাইলকোলিন বের হচ্ছিল না, তখনই তো এখানে মাসেলটা কন্ট্রাক্ট হচ্ছিল, রাইট? সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম থেকেও এরকম কিছু সাবস্টেন্স, কেমিক্যাল বের হয় যেগুলো এই মাসেলগুলোকে কন্ট্রাক্ট করতে পারে। জেনারেলি সিম্প্যাথেটিক সিস্টেম থেকে নর অ্যাড্রেনালিন, নাম শুনছো অবভিয়াসলি তোমরা, নর অ্যাড্রেনালিন নামক একটা সাবস্টেন্স রিলিজ হয়, অথবা অ্যাড্রেনালিন, এই দুটো তোমার কেমিক্যাল রিলিজ হয়। আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম থেকে আগের মতো অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। এই নর অ্যাড্রেনালিন, অ্যাসিটাইলকোলিন, এগুলো এসে কি করে? মাসেলকে স্টিমুলেট করে, মাসেলে একটা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে, তখন এই মাসেলগুলো স্টিমুলেটেড হতে পারে। তবে এইটার সাথে ওইটার পার্থক্য কি? এই যে সিগন্যালগুলো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিগন্যালগুলো কে দিচ্ছে? অটোনমিক নার্ভাস সিস্টেম। আর এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে কিন্তু আমরা ঐচ্ছিকভাবে কন্ট্রোল করতে পারি না। এই জিনিসটার ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের কি মানে পার্টিকুলার কোনো বেঙ্গলি মিনিং আছে? বেঙ্গলি মিনিং আমি ঠিক জানি না, এটার থাকার কথা না। আমার যতটুকু মনে পড়ে বাংলা বইয়েও সিম্প্যাথেটিকই ছিল, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকই ছিল। জি ভাইয়া। জি ভাইয়া, এভাবেই দেখাচ্ছিল। এটা বাংলা কোনো কিছু নাই, আই গেস। আচ্ছা, তো কি হয় আমরা জানি আমাদের যত মাসেল আছে বডির, মাসেল কি দিয়ে ঘেরা থাকে? নার্ভ দিয়ে। একটা মাসেলের যে নার্ভ সাপ্লাই, এটাকে আমরা কি বলি? বলি যে এই নার্ভটা এই মাসেলটাকে ইনারভেশন করছে, ইনারভেট করছে, ইনারভেশন। এটাকে কি বলা হয়? ইনারভেশন। বোঝা গেল ইনারভেশন জিনিসটা কি? এই যে নার্ভগুলো যে মাসেলকে সিগন্যাল দিচ্ছে, এটাকেই বলা হয় ইনারভেশন। হ্যাঁ, এক এক নার্ভ এক এক মাসেলকে সিগন্যাল দেয়। যেমন, না থাকে ওগুলো আর না যাই, ওগুলো ঝামেলা হয়ে যাবে, তো ওগুলো পরের পড়া। তো মাসেলকে সিগন্যাল দিচ্ছে নার্ভ, এটাকে আমরা বলি, প্রক্রিয়াটাকে আমরা বলি ইনারভেশন। তাহলে দেখো এখানে ওই একইভাবে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে কিছু স্টিমুলেশন আসবে, এখানে ডিপোলারাইজেশন হবে, সোডিয়াম ঢুকবে, ক্যালসিয়াম ঢুকবে, রাইট? ধরো এটা একটা না অ্যাক্সন অটোনমিক নার্ভাস সিস্টেমের, ধরি এটা প্যারাসিম্প্যাথেটিক একটা নার্ভ, হ্যাঁ ধরি প্যারাসিম্প্যাথেটিক একটা নার্ভ। তাহলে এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভের এখানে কি হবে? যখন নার্ভ এন্ডিংয়ে আসবে সিগন্যালটা, তখন এখানে কি ঢুকবে? সোডিয়াম ঢুকবে, ক্যালসিয়াম ঢুকবে। ওই ক্যালসিয়াম কি করবে? এখানে কিছু ভেসিকল থাকবে, রাইট? আগের মতো ওই ভেসিকলকে মেমব্রেনের সাথে যুক্ত করে এখানে কি রিলিজ করবে? অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। হ্যাঁ, একইভাবে এখানে যদি সিম্প্যাথেটিক সিস্টেম স্টিমুলেশন দিত, তাহলে এখানে নরএড্রিনালিন, অ্যাড্রেনালিন রিলিজ হতো। বোঝা গেছে? এই যে অ্যাসিটাইলকোলিন, এই অ্যাসিটাইলকোলিনগুলো কি করবে? কিছু রিসিপ্টরের সাথে যুক্ত হবে। হ্যাঁ, জেনারেলি এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেই মাসেলকে ইনারভেট করে, সেই মাসেলের গায়ে যেই রিসিপ্টরগুলো থাকে সেগুলোকে আমরা বলি মাসকারিনিক রিসিপ্টর। মাসকারিনিক রিসিপ্টর।
আচ্ছা, একটু আগে আমি কোলিনার্জিক রিসেপ্টর বললাম না? কোলিনার্জিক কোলিনার্জিক যেগুলোর সাথে অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড করে। কোলিনার্জিক রিসেপ্টর দুই টাইপের আছে, একটাকে আমরা বলি নিকোটিনিক, আরেকটাকে আমরা বলি মাস্কারিনিক। যদি একটা স্কেলিটাল মাসেল হয়, তাহলে স্কেলিটাল মাসেলের গায়ে যে রিসেপ্টরটা থাকে, যে কোলিনার্জিক রিসেপ্টরটা থাকে, সেটাকে আমরা বলি নিকোটিনিক রিসেপ্টর। এটাকে এসে কে স্টিমুলেট করবে? ওই যে অ্যাসিটাইল কোলিন। আর প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যেই মাসেলকে, স্মুথ মাসেলকে কন্ট্রাক্ট করতে সাহায্য করে, সেই স্মুথ মাসেলের গায়ে যে রিসেপ্টরগুলো থাকে, যেই কোলিনার্জিক রিসেপ্টরগুলো থাকে, সেগুলোকে আমরা বলি মাস্কারিনিক রিসেপ্টর। বোঝা গেল বিষয়টা? এই মাস্কারিনিক রিসেপ্টরের সাথে কে যুক্ত হয়? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন এই মাস্কারিনিক রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে এই যে নিকোটিনিক চ্যানেলকে খুলে দিছিল, মনে আছে? অর্থাৎ নিকোটিনিক চ্যানেলকে স্টিমুলেশন করছিল। কীভাবে? অ্যাসিটাইল কোলিন এসে মাস্কারিনিক রিসেপ্টরকে স্টিমুলেট করে। এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন? পুরো ক্লিয়ার? আমি কি সামনে আগাতে পারি? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি ছবিটা আবার রাখি। হ্যাঁ, এটা হলো একটা মাসেল সেল, এটা হলো নার্ভ এন্ডিং। নার্ভ এন্ডিং থেকে কী রিলিজ হলো? ধরো অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন এখানে কার সাথে এসে রিয়াক্ট করলো? এখানে একটা মাস্কারিনিক চ্যানেল, যেটা এক টাইপের কোলিনার্জিক চ্যানেল। কোলিনার্জিক কেন বলা হয়? অ্যাসিটাইল কোলিন এসে এটাকে স্টিমুলেট করে, এই জন্য। এই মাস্কারিনিক চ্যানেলটা আসলে কী দিয়ে তৈরি? কিছু প্রোটিন দিয়ে তৈরি, মনে আছে? সব ধরনের চ্যানেল কী দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, মেমব্রেন প্রোটিন, রাইট? এই মাস্কারিনিক চ্যানেলটা সেলের ভিতরে একটা স্পেশাল তোমার প্রোটিনের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? এই প্রোটিনটাকে আমরা বলি জিএস প্রোটিন। কি বলি? জিএস প্রোটিন, ঠিক আছে? এই জিএস প্রোটিনটাকে যখন অ্যাসিটাইল কোলিন আসলো, কি হয়? মাস্কারিনিক রিসেপ্টরটা স্টিমুলেটেড হবে, সেটা গিয়ে কি করবে? এই যে জিএস প্রোটিন, এইটাকে স্টিমুলেট করবে, ঠিক আছে? জিএস প্রোটিন স্টিমুলেটেড হলো, তখন কি হয়? জিএস প্রোটিন গিয়ে আরেকটা মেমব্রেন প্রোটিন থাকে, যেটার নাম হলো এসি। এটাকে ফুল ফর্ম হলো অ্যাডেনালাইল সাইক্লেজ। অ্যাডেনালাইল সাইক্লেজ নামে একটা প্রোটিনকে গিয়ে ও স্টিমুলেট করে। জিএস প্রোটিন কাকে গিয়ে স্টিমুলেট করে? অ্যাডেনালাইল সাইক্লেজ প্রোটিনকে। অ্যাডেনালাইল সাইক্লেজ কি করে? সেলের ভেতরে যে এটিপি থাকে, রাইট? সেলের ভিতরে অনেক এটিপি থাকে না? ওই এটিপিগুলোকে সাইক্লিক এএমপিতে পরিণত করে। সিএএমপি বলা হয় এটাকে। সাইক্লেজ আছে, রাইট? অর্থাৎ এরা সাইকেলের সাথে জড়িত। এরা কি করে? এটিপি থাকে সেলের ভেতরে, সেগুলোকে সিএএমপি, সাইক্লিক এএমপিতে পরিণত করে। এটা কি বুঝে গেল? এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। এই সাইক্লিক এএমপি গিয়ে তখন কি করে? প্রোটিন কাইনেজ এ, সংক্ষেপে পিকেএ, ফুল ফর্ম কি? প্রোটিন কাইনেজ এ। তোমরা শিখে আসছো 11-12-এ যে কাইনেজ হলো জেনারেলি এনজাইমের নাম। নাম এক টাইপের এনজাইমকে আমরা কাইনেজ এনজাইম বলি। ওই এনজাইমগুলোর কাজ কি মনে আছে? ফসফোরাইলেশন করা, রাইট? অন্যান্য প্রোটিনকে বা সাবস্টেন্সের সাথেও ফসফেট যুক্ত করে, হ্যাঁ, বা ডিফসফোরাইলেট করে। তো সিএমপি গিয়ে কি করে? প্রোটিন কাইনেজ এ নামে একটা প্রোটিন আছে, সেইটাকে গিয়েও স্টিমুলেটেড করে। আর প্রোটিন কাইনেজ এর কাজ কি? বিভিন্ন প্রোটিনকে ও গিয়ে ফসফোরাইলেট করে বা ডিফসফোরাইলেট করে। ও গিয়ে কি করে? বিভিন্ন প্রোটিনকে কি করে? ও ফসফোরাইলেশন করে। আর সবসময় মনে রাখবা, যখনই কোনো একটা প্রোটিন ফসফোরাইলেটেড হয়, তখনই আমরা বলি যে সেই প্রোটিনটা কি হচ্ছে? সেই প্রোটিনটা অ্যাক্টিভেটেড হচ্ছে। বোঝা গেল? ওরা অনেক টাইপের প্রোটিনকে অ্যাক্টিভেট করে। এর মধ্যে এক টাইপের প্রোটিন হলো কিছু ক্যালসিয়াম চ্যানেল। চ্যানেলগুলো তো প্রোটিন, রাইট? ওরা গিয়ে কি করে? এই প্রোটিন
কাইনেজ এগুলো কিছু এই গেট প্রোটিনকেও বা কিছু চ্যানেলকেও ফসফোরাইলেট করে, এবং এর ফলে কি হয়, চ্যানেলগুলো খুলে যায়। চ্যানেলগুলো খুলে গেলে কি হয়, এই চ্যানেল দিয়ে আলটিমেটলি তোমার ক্যালসিয়াম ভেতরে ঢোকে। এগুলো হলো কিছু ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেলগুলোকেও গিয়ে কি করে, স্টিমুলেটেড করে। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো, এই ক্যালসিয়ামগুলো সেলের ভিতর আসলো, আর আমরা জানি যে কোনো সেলের মাসেলের কন্ট্রাকশনের জন্য ক্যালসিয়াম লাগবে। ক্যালসিয়াম ঢুকছে মানে ওখানে কোনো একটা না কোনো একটা কন্ট্রাকশন হবে। বোঝা গেল? তাহলে ক্যালসিয়ামগুলো দিয়ে কীভাবে তোমার কন্ট্রাকশন করে, এই জায়গাতে একটু ডিফারেন্ট। এই ক্যালসিয়ামগুলো কিন্তু কন্ট্রাকশন করবে, কিন্তু স্কেলিটাল মাসেলের মতো না। স্কেলিটাল মাসেলে কী করছিল ক্যালসিয়াম, বলো তো আমাকে একজন। কী করছিল ক্যালসিয়াম? ট্রোপোনিন সি এর সাথে সার্কোপ্লাজমিক। যুক্ত হয়েছিল, ট্রোপন মায়োসিনকে সরায় দিছিল, মনে আছে? জি ভাইয়া। এই ক্যালসিয়ামটা উল্টা কাজ করে, অন্য কাজ করে। এরা কি করে, সেলের ভেতরে একটা স্পেশাল প্রোটিন থাকে, হ্যাঁ, যেটাকে বলা হয় ক্যালমোডুলিন। ক্যালমোডুলিন এটা একটা প্রোটিন। এই ক্যালসিয়াম গিয়ে ক্যালমোডুলিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স প্রডিউস করে। ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স, এটা হলো অ্যাক্টিভেটেড একটা প্রোটিন। হ্যাঁ, এই ক্যালসিয়াম ক্যালমোডুলিন কমপ্লেক্স কি করে, আরেকটা এনজাইমকে গিয়ে ওরা অ্যাক্টিভেট করে। সেই এনজাইমটার নাম হলো মায়োসিন লাইট চেইন কাইনেজ। আমরা সংক্ষেপে বলি এমএলসিকে। কি বলি? মায়োসিন চেইন কাইনেজ। বোঝা গেছে বিষয়টা? জি ভাইয়া। মায়োসিন লাইট চেইন কাইনেজকে গিয়ে ওরা কি করবে, স্টিমুলেট করবে বা অ্যাক্টিভেট করবে। এটা তাহলে অ্যাক্টিভেট হলো। এই মায়োসিন লাইট চেইন কাইনেজ গিয়ে কী করে, এরা মায়োসিনের ফসফোরাইলেশন করে। ফসফোরাইলেশন অফ মায়োসিন। ঠিক আছে? এবং তখন কি হয়, মায়োসিন অ্যাক্টিভেটেড হয়। আসলে আমি তোমাদের একদম ফার্স্টে হিস্টোলজি যখন পড়াচ্ছিলাম বলছিলাম না, স্কেলিটাল মাসলে খুব সুন্দর করে অ্যাক্টিন মায়োসিনগুলো সাজানো থাকে, রাইট, সার্কোমিয়ার আকারে, তাই না? কিন্তু স্মুথ মাসেলগুলোর মধ্যে এরকম সুন্দর করে সাজানো থাকে না। এই জন্যই কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে এই যে এরকম ডার্ক লাইট শ্যাডো দেখা যায় না। এই জন্য কিন্তু এগুলোকে নন স্ট্রিয়েটেড বা অদাকাঙ্ক্ষিত মাসেল বলে, রাইট, তাই না? তো এখানে ওইরকম জি সাজানো ভাইয়া। থাকে না। এখানে কি হয়, মায়োসিনগুলোকে ওরা ফসফোরাইলেট করে, অর্থাৎ মায়োসিনগুলোকে ওরা স্টিমুলেট করে। তখন মায়োসিন গিয়ে কি করে, অ্যাক্টিনের সাথে ইন্টারাকশন করে, আর মায়োসিন অ্যাক্টিনের ইন্টারাকশন হলে কি হয়, সেলের কন্ট্রাকশন হয়। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া। তাহলে আবার রিক্যাপ করি, কি হয় এখানে, প্রথমে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে স্টিমুলেশন আসে, অর্থাৎ হয় সিম্প্যাথেটিক অথবা প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন আসে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন আসলে এখানে কে বের হবে, এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন। আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে এখানে কে বের হবে, অ্যাসিটাইলকোলিন, রাইট। আমরা এখানে অ্যাসিটাইলকোলিনের উদাহরণটা দেখলাম প্রথমে। অ্যাসিটাইলকোলিন কার সাথে যুক্ত হয়, মাসকারিনিক রিসিপ্টরের সাথে, রাইট। এটা হলো আমাদের সেই মাসকারিনিক রিসিপ্টর, যেটা এক টাইপের কোলিনার্জিক রিসিপ্টর। মাসকারিনিক রিসিপ্টর কাকে স্টিমুলেট করে, জিএস প্রোটিনকে। জিএস প্রোটিন কাকে স্টিমুলেট করে, অ্যাডেনালাইল সাইক্লেসকে। অ্যাডেনালাইল সাইক্লেস কী করে, এটিপিকে সিএএমপিতে পরিণত করে। সিএএমপি তখন প্রোটিন কাইনেজ এ কে স্টিমুলেট করে। প্রোটিন কাইনেজ এ কী করে, বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন করে। এর মধ্যে একটা প্রোটিন কি, এই যে ক্যালসিয়াম, কিছু ক্যালসিয়াম গেট, ক্যালসিয়াম চ্যানেল কেউ এরা ফসফোরাইলেট করে ক্যালসিয়াম চ্যানেলকে খুলে দেয়, তখন ক্যালসিয়াম ভেতরে ঢোকে। ক্যালসিয়াম গিয়ে ক্যালসিয়াম ক্যালমোডিলিন কমপ্লেক্স প্রডিউস করে, মায়োসিন লাইট চেইন কাইনেসকে স্টিমুলেট করে। মায়োসিন লাইট চেইন কাইনেস তখন মায়োসিনের ফসফোরাইলেশন করে। মায়োসিন তখন অ্যাক্টিভেটেড হয়ে অ্যাক্টিনের সাথে ইন্টারেক্ট করে, এর ফলে কি হয়, কন্ট্রাকশন হয়। বোঝা গেল পুরো প্রক্রিয়া? আচ্ছা, আর তাহলে রিল্যাক্সেশন কিভাবে হয়, ওই যে স্টিমুলেশন যখন আসে না তখন এই যে এখান থেকে বন্ধ হয়ে যায়, রাইট। আমাদের মাসকারিনিক রিসিপ্টর তো স্টিমুলেটেড হবে না,
না হলে এই যে জিএস প্রোটিন অ্যাক্টিভেট হবে না, অ্যাডাইন সাইক্লেজ অ্যাক্টিভেট হবে না, সিএমপি প্রডিউস হবে না, পিকে প্রডিউস হবে না, ফসফোরিলেশন হবে না, চ্যানেলগুলো বন্ধ থাকবে, তখন ক্যালসিয়াম ঢুকতে পারবে না, রিল্যাক্স করবে সেল। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে দেখো একটা মাসেল যখন কন্ট্রাক্ট করতে হয় তাহলে এখানে দুই টাইপের প্রক্রিয়া চলে। একটাকে আমরা বলি